রাগ হওয়ার কারণ আছে, কিন্তু এই ধরনের কথা আমার মনে হয় কাম্য নয় কারোরই পক্ষে। আমি স্যার, আপনি যদি শুরু করেন। আপনি তো দুটো প্রসঙ্গ আমাদের সামনে এনেছেন, একটা মাননীয় তথ্যমন্ত্রীর ভাষণ, আর একটি আমাদের রংপুরের ঘটনা। দুটো মিলিয়ে একটা সমাজে, রাজনীতিতে প্রথমে, তারপর সমাজে দুটো ভিন্নতর প্রভাব সৃষ্টি করেছে বলা যায়। তো প্রথম কথাটা একটু বলে নেই আমার অভিমত। যা আমার কাছে মনে হয় না, আমি যেহেতু ইতিহাসের নগণ্য ছাত্র, আমরা কিন্তু কোনো ঘটনা, কোনো উক্তিকে পটভূমি ছাড়া বিচার করি না। তো মাননীয় তথ্যমন্ত্রী যা বলেছেন তার পেছনে নিশ্চয়ই একটা অন্তরালের কিছু কথা আছে, এবং আপনি যেটা সূচনা বক্তব্য বলে দিলেন যে তিনি ক্ষোভের কারণে বলেছেন। কিন্তু এখানে একটি প্রশ্ন উঠে যায় যে মাননীয় তথ্যমন্ত্রী একটি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হওয়া সত্ত্বেও তিনি সরকারের অংশ হয়ে আছেন, এবং গুরুত্বপূর্ণ অংশ, তথ্যমন্ত্রী। এবং আমরা তো জানি যে সরকারের পক্ষে তার বেশ অতি উচ্চ বচন চলছে, এটা আমরা হরহামেশা শুনি, এবং সেটা তার যুক্তি তার কাছে আছে, তিনি করতেই পারেন, বলতেই পারেন। কিন্তু হঠাৎ করে ছন্দ পতনের মতো যে মন্তব্যটি আমরা পেলাম, এর পেছনে যদি ক্ষোভ থাকে, ক্ষোভটা থাকবার কারণটা কি? ক্ষোভটা থাকবার কারণ তো থাকা উচিত না, এই জন্য তিনি সরকারে জায়গা পেয়েছেন, এটা তো মনে রাখা দরকার বেশি করে আর কি। তো এখন হিসেবটা আমার কাছে খুব বোধগম্য হলো না। 80 পয়সা যদি হয় তাহলে তো অনেক হয়ে গেল। 1 টাকার মধ্যে 80 পয়সা হলে তার কারোর উপর নির্ভর করতে হয় না আর কি, নির্বাচনের হিসেব অনুযায়ী 20 পয়সা না হলে কোনো অসুবিধা নেই। কিন্তু উল্টো দিকে যেটা হচ্ছে, যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতো, বিএনপি জামাত তো জাসদকে কখনোই জায়গা ভাগাভাগি করে দিত না আর কি। বিএনপি ক্ষমতায় গেলে জামাতের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে, জায়গা ভাগাভাগি করে, কিন্তু জাসদের সঙ্গে করবে না, এটা তো জানা উচিত। তো কাজেই আমি মনে করি যে আমাদের রাজনীতিবিদ, তাদের প্রতি পরিপূর্ণ সম্মান রেখে বলবো যে তাদের বচনে, আচরণে অনেকটা সহিষ্ণু এবং বিচক্ষণ হওয়া দরকার। যদি মাননীয় তথ্যমন্ত্রী, আপনার যদি ক্ষোভ থেকেই থাকে, কোনো কারণ থাকতেই পারে, রাজনীতিতে একসঙ্গে চলতে ফিরতে গেলে ভিন্ন মতাবলম্বীর অনেক রকম ক্ষোভ থাকতে পারে, মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেটি প্রকাশ্যে বলাটি আপনার পক্ষে উচিত হয়নি। সবিনয় বলছি, এটি ভেতরে আপনাকে সামলানো উচিত ছিল। আপনার যদি কোনো দ্বিমত থাকে, বা আপনি যদি মনে করেন আপনাকে কোনোভাবে প্রতিপন্ন করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, ঘরোয়া বৈঠকে সেটি সমাধান করে ফেলুন। কিন্তু জনসমক্ষে এমনি ভাবে উচ্চ কণ্ঠে এমন একটি কথা আমি মনে করি রাজনীতি সুলভ হয়নি। এটি একটা আমার নিজস্ব মন্তব্য, এবং এটি কারণের ব্যাপকতর যে রাজনৈতিক প্রভাব, সেটি অনাকাঙ্ক্ষিত। আপনি ঠিকই বলেছেন যে এই সংকটকালে, বাংলাদেশের সংকট তো সবসময় কম আর বেশি চলমান থাকে, তবে এখন খুব বেশি মাত্রায় সংকট, রোহিঙ্গা সংকট আছে, নির্বাচন সংকট আছে, প্রধান বিচারপতি সংকট আছে, পথঘাট ভাঙাচুরা। আজকেই তো কোন এক চ্যানেলে দেখছিলাম যে ধুলাই ঢাকা উন্নয়ন, পথঘাটে মানুষ চলতে ফিরতে নানান সংকট, বাজারে নিত্য পণ্যের দাম চড়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নানা প্রশ্ন আছে, নানাবিধ আছে। এই সময় সরকারের ভেতরে অনৈক্যের সুরটি অনাকাঙ্ক্ষিত, এবং বিশেষ করে যারা 20 পয়সার অংশীদার, তাদের পক্ষ থেকে এই অনৈক্যের ধুয়োটি তোলা ঠিক হয়নি, যুক্ত হয়নি। দ্বিতীয় প্রসঙ্গ আপনি যেটা তুলেছেন, এটি আমাদেরকে প্রচন্ডভাবে বিষণ্ণ করেছে, বিপন্ন হচ্ছেই বটে। কারণ এই যে সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক শক্তিকে আমরা পরাজিত করতে পারিনি 71-এও। পাকিস্তানে হানাদার বাহিনীকে পরাজিত করেছে ঠিকই, কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে, যারা আমার স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা আশকারা পেয়েছে বিএনপির কাছে থেকে, কারণ তারা তো বিএনপির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করেছে। এখন আর নিবন্ধনহীন নির্বাচনে তারা বিএনপির সঙ্গে গাঁটছড়া বাঁধবে যে কোনো ভাবে, রাজনৈতিক সাইনবোর্ডে না হলেও, কিন্তু
কোনো না কোনো ভাবে সরকারকে বিব্রত করার একটা চেষ্টা আছে। এই প্রসঙ্গক্রমে একটি সমান্তরাল মাত্রাটা হচ্ছে প্রযুক্তি। আমরা তো ডিজিটাল বাংলাদেশ করছি, এটা আমাদের একটি স্বপ্ন, একটি সম্ভাবনা, সবকিছুই। কিন্তু প্রযুক্তির অপব্যবহার যে কি পরিমাণ হচ্ছে, এই যে কিছুদিন আগে নীলতিমির ব্যাপারটা গেল, এখন ফেসবুক, আমি আজকেই আমার স্ত্রীকে বলছিলাম যে ফেসবুক একটা নিউসেন্স। এখন আমি তো ফেসবুক ব্যবহার করি না, তুমিও করো না, তাতে আমাদের জীবন থেমে নেই, যোগাযোগ সারা পৃথিবী জুড়েই আছে। কিন্তু ফেসবুকের এই যে ব্যাপারটি, এটি কিন্তু ভয়ঙ্কর একটা অনিষ্টকর ব্যাপার হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে, এটা খুবই মেঠো একটা তুলনা, একটা ছুরি দিয়ে একজন শল্য চিকিৎসক অস্ত্রোপচার করে একজন মানুষের জীবন বাঁচান, সেই ছুরি একজন দুর্বৃত্তের হাতে পড়লে সে জীবন হরণ করে। আমাদের প্রযুক্তি সেটা হয়ে গেছে। কাজে এখন একটা সময় এসেছে, রেনে দেকার্তে, ফরাসি চিন্তাবিদ, বা আমাদের মহাত্মা গান্ধী সেই কবে বলেছিলেন, প্রযুক্তি যত উন্নত হোক একটু বুঝে শুনে ব্যবহার করা দরকার। এই দিক নির্দেশনাটাকে আমরা শুনবো কি শুনবো না, আমার কাছে মনে হয় শুনবার দরকার আছে। প্রযুক্তির উপরে নিয়ন্ত্রণ থাকা দরকার, আমি মনে করি। ধন্যবাদ স্যার। আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই, তারপর আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি নোয়াখালী থেকে বলছিলাম, সবিনয় দাস। আমার প্রশ্নটা হলো যে সরকারের মধ্যে একঘেয়েমির কারণে না অন্য কোনো চক্রান্তের কারণে এই যে অঐক্যের পাঁচলটা দেখা দিল, কারণ এখন তো দেশি বিদেশি বিভিন্ন রকম ষড়যন্ত্রের মধ্যে হয়তো সরকার পড়ে যেতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ। না, আমি ওই দর্শকের প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসবো। আপনি জাসদের সহসভাপতি, আপনি বলুন আপনার বক্তব্য। ধন্যবাদ। স্যার বলেছেন, আর ইতিহাসের ছাত্র, স্যারের সামনে বলাও আমার জন্য একটু কষ্টকর। কিছুই কষ্ট না, অনায়াসে বলে ফেলুন। তো আমি একটু পিছন দিকে যেতে চাই। যে আওয়ামী লীগ যখন 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, 2001 সালে আওয়ামী লীগ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একটা সর্বদলীয় সভা ডেকেছিলেন। তখন বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রামে থাকতে পারে না, ওনারা সব ঢাকায় এসে বিভিন্ন জায়গায়, হোটেলে, বাসা বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে, এমনকি আমিও অনেকে স্থান দিয়েছিলাম আমার থাকার জন্য। তো এই আরেকটা হলো যে তখন বিএনপির নেতারা প্রতিটা গ্রামে মন্দির, হিন্দুদের মন্দির এবং বাড়ি ঘর, গাছ, মন্দিরে বড় বড় গাছ কেটেও তারা নিয়ে গেছে, মানে এরকম অবস্থা ছিল। সেই মুহূর্তে একটা আওয়ামী লীগ সর্বদলীয় সভা ডাকে ইনস্টিটিউটে। সেই সভায় যাওয়ার পর দেখা গেল একমাত্র 2 দলের সভা হয়েছে সেখানে, আওয়ামী লীগের এবং জাসদের। আচ্ছা, তখন অন্য কোন দল আর সেই সভায় আসেনি। তো সব একটু মনক্ষুণ্ণ বা একটু হতাশা আসি যে সবাইকে ডাকলাম, আসলো না। আলোচনা যতটুকু হলো, আলোচনার পর জননেত্রী শেখ হাসিনা ইনি সাহেবকে বললেন যে আপনি একটু দেখেন, সবার সাথে আলোচনা করেন, প্রগতিশীল যারা আছে, বামপন্থী যারা আছে তাদের সাথে আলোচনা করেন, দেখেন কিছু করা যায়। এই যে একটা অবস্থা গেল। এরপর একটা কথা বলতে চাই, 2004 সালে ফেব্রুয়ারিতে জাসদ টুকটাক করে আন্দোলন করার চেষ্টা করছে তার শক্তি নিয়ে। আওয়ামী লীগের নেতাদের বা কর্মীদের তার মাঠে নামতে দেয় না তারা, বিএনপি। সেই মুহূর্তে ঐক্যের ডাক দিলেন ইনু সাহেব। আমার মনে আছে স্পষ্ট, জাসদও বিশেষ সেদিন আব্দুল জলিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রবজন আব্দুল রাজ্জাক, জয়েল আহমেদ, শেখ সেলিম সহ আরো কয়েকজন নেতা আসছিলেন জাসদ অফিসে। দেশের 2 পক্ষ আলোচনা হলো এবং একটা লিখিত প্রস্তাবনা আগেই ইনু সাহেব লিখে রেখেছিলেন। 2 পক্ষ আলোচনা হলো এবং সেখানে অনেক আলোচনার পর একটু রোড বদল করে 2 পক্ষ একটা চুক্তিতে স্বাক্ষর করলেন। একদিকে করলেন জলিল সাহেব, একদিকে করলেন ইনু সাহেব, এবং ঐক্যমত হলেন যে আমরা একসঙ্গে আন্দোলন করব, একসঙ্গে নির্বাচন করব, আমরা
আমরা একসঙ্গে ক্ষমতায় যাব, এবং এই দুপক্ষ, এবং একটা আলোচনা হলো যে আমরা আরো অন্যান্য দলকে নেওয়ার জন্য চেষ্টা করি। এরপরে ইউনূস সাহেব আরো অন্যান্য দলের সাথে আলোচনা করলেন, করার পর এই যে 14 দল হলো, সেই সূত্র থেকে 14 দলের স্টার্ট হলো কাজ, 14 দলের কাজটা। এরপরে 14 দল আমাদের আস্তে আস্তে সব দল আসলো এবং 14 দল হলো। এবং 14 দল, আমি বলতে চাই যে ইউনূস সাহেবের যে ভূমিকা ছিল সেদিন 14 দল হওয়ার জন্য, এটা অস্বীকার করা যায় না। এখন প্রশ্ন আসছে যে কুষ্টিয়ার একটা যে থানায়, উপজেলায় মিরপুরে একটা জনসভা হয়েছে। জনসভায় ইউনূস সাহেবের যেই সব মানে বাক্যটার উপর কথা বলছে, এটা কিন্তু অনেকগুলো বাক্য নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। মধ্যের থেকে একটা বাক্য শুধু নিয়ে আমরা সবাই মিলে হইচই করছি, মানে কথা বলছি। আগে এবং পিছনেগুলি যুক্ত করে যদি আমরা সবাই শুনি, তাহলে কিন্তু দেখা যাবে যে ওনার এই বক্তব্য কিন্তু কোনো, যেভাবে আমরা আলোচনা করছি এরকম আলোচনার বিষয় না, আলোচনার বিষয় না। এখন প্রশ্নটা হলো, এই জনসভাটা ওখানে হয়েছিল কিভাবে হলো? আমরা আলোচনায় আসছে আমাদের যে কয়েকদিন আগে ওখানকার, বর্তমানে উনি বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, এবং ওনার বাড়ি মিরপুর, সেই কুষ্টিয়ার মিরপুরে উনি একটা জনসভা করেছিলেন। সেই জনসভায় যেভাবে বক্তব্য রেখেছেন জাসদকে এবং ইউনূস সাহেবকে নিয়ে একদম সরাসরি, এগুলো তো যেহেতু পত্রপত্রিকায় এভাবে আসে নাই, পত্রপত্রিকা আসে নাই, তো যেভাবে বক্তব্য রেখেছেন এটা খুবই মানে অগ্রহণযোগ্য একটা বক্তব্য রেখেছেন। ঢাকাতে আমরা অনেকে জানি না, বাংলাদেশে অনেকে জানি না, কিন্তু কুষ্টিয়ার লোকজন এটা শুনে মর্মাহত হয়েছে অনেক। কুষ্টিয়ার লোকজন তারা জনসভাটা শুনেছেন। এরপরে জাসদ 2 দিনের মাথায় 3 দিনের মাথায় একটা জনসভা করেছে সেখানে। 3 দিনের প্রস্তুতিতে 30,000 লোকের সমাগম একটা হয়েছিল সেখানে। সেই সমাবেশে একটা দীর্ঘ বক্তব্য রাখেন। দীর্ঘ বক্তব্যের এই অংশটা হলো সেই অংশটা 20 পয়সা আর 80 পয়সা। এখন সবগুলো বক্তব্য যদি একত্র করি, তাকে দেখা যাবে এটা কিছু না। হ্যাঁ, এইটা আসলে সেই বক্তব্যটা ছিল স্থানীয় বক্তব্যের উপর, এবং এই যে আরো একটা শব্দ যে উনি বলেছেন, এটা স্থানীয় ভাষায় যে বক্তব্য মানে কথা বলে, সেই কথা বলেছেন। যেমন ফেল করে যে একটা শব্দ ব্যবহার করেছেন, এটা আসলে স্থানীয় একটা ভাষা, জাতীয় আমাদের আসে না, স্থানীয় ভাষা ব্যবহার করেছেন। এই ভাষাটা নিয়ে আমরা খুব আমাদের ভিতরে সবাই আমরা আলোচনা করছি, সমগ্র দেশে আলোচনা হচ্ছে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, এটা 3টা ভাগ যদি করি, জাসদ এবং জাসদের যারা সমর্থক তাদের ভিতরে এক ধরনের আলোচনা, আওয়ামী লীগের যারা বন্ধু আছেন তাদের ভিতরে এক ধরনের আলোচনা, এবং এর বাইরে আবার যারা আছেন, মনে করেন যে বিএনপি লাইনের যারা আছেন তাদের ভিতরে, তারা কিন্তু খুব খুশি। তো খুশি হোক, তারা তাদের লাইনে খুশি। আওয়ামী লীগের ভিতরে এবং জাসদের ভিতরে এটা নিয়ে একটা কথাবার্তা হচ্ছে, এবং আমি মনে করি স্থানীয়ভাবে যদি এরা বক্তব্য হয়, তাহলে এটা নিয়ে তো মানে রাগারাগি বা মান অভিমানের কোনো ব্যাপার নাই। স্থানীয়ভাবে বক্তব্য হচ্ছে, স্থানীয় নেতাদের উদ্দেশ্যে উনি বলেছেন, এটাই এখন আমরা জাতীয়ভাবে তুলে ধরার চেষ্টা করছি। তাই মনে করি 14 দলের ঐক্য, যা ইনু ভাই এই 14 দল করতে গিয়ে যে প্রজ্ঞার সাথে করতেন, 14 দলের করার জন্য ইনু ভাই আবার পরবর্তীতে কিন্তু বলেছেন যে 14 দলের ঐক্য 1000 বছর ধরে রাখতে হবে, এটা স্পষ্ট হয়ে গেছে। তো এটা নিয়ে আমার মনে হয় খুব একটা আর সমস্যা আমাদের ভিতরে থাকবে না। আমরা একটু আহমদ হোসেন আপনার কাছে যাই। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা, আপনাদের বক্তব্য জেনে আসি। আসলে তো ইনু ভাই ওই মিরপুরে গিয়ে বক্তব্য রাখলেন স্থানীয় নেতার মতো, জাতীয় নেতার মতো বক্তব্য রাখলে হয়তো বা আজকে এই কথাগুলো আপনিও বলতেন না, আমাদের শুনতে হতো। আবার আপনি বললেন যে আরো 1000 বছর থাকবে ঐক্য, মানে এই কথার মধ্যে তার ভুলটা তিনি সংশোধন করে দিলেন এবং বক্তব্যটা মোমেন্ট করে দিয়েছেন। উত্তেজনা বশবর্তী বলাটা আমার মনে হচ্ছে জাতীয় নেতার পক্ষে উচিত না। ইনু ভাই তো ক্যাবিনেট মিনিস্টার, মন্ত্রিসভার সদস্য এবং
এখন জাতীয় পর্যায়ে জাতীয় নেতা এবং 14 দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। কাজে আমরা এই বিষয়গুলো আমরা 14 দলের ভেতরে আলোচনা করে এগুলো সলভ করতে পারতাম। যে কথাটা ভাই বলেছেন যে আপনার স্থানীয়ভাবে একটা আওয়ামী লীগের সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রহ অভিযানের একটা প্রোগ্রাম ছিল, সেখানে বোধহয় হানিফ সাহেব চিফ গেস্ট ছিলেন। হানিফ সাহেব ওই আসনের তিনি 2 বার ইলেকশনও করেছেন, কিন্তু তাকে কিন্তু শেষ পর্যন্ত এখন কুষ্টিয়া চলে আসতে হয়েছে। এটাও তো তার একটা বিরাট স্যাক্রিফাইস, এবং ইউবাইকে একটা স্যাক্রিফাইস করে দিয়েছি। এখন আপনি বলেন যে 80 পয়সা 20 পয়সা, এখন ঠিক আছে 20 পয়সা রইল, 80 পয়সা নাই, তো 20 পয়সা দিয়ে কি ক্ষমতা থাকা যাবে? 20 পয়সা দিয়ে কি মন্ত্রী হওয়া যাবে, এমপি হওয়া যাবে? আগামীতে ইলেকশন আসছে, ইলেকশন আসলে 80 পয়সা লাগবে না? 80 পয়সা ছাড়া কি এমপি হওয়া যাবে? এই বিষয়টা তো মাথায় রাখতে হবে। লোকালি যদি আপনি স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আপনি হোস্টাইল করে ফেলেন, তো তাদেরকে তো আপনি কাজে লাগাতে হবে, বরঞ্চ আপনাকে তাদের ম্যানেজ করতে হবে, তাদেরকে আরো কুল ডাউন করতে হবে। উনি বলে ফেলেছে কুল ডাউন করতে হবে, এবং যদি আপত্তিকর কোনো বিষয় হয়েও থাকে সেটা আমরা 14 দলীয় ফোরাম আছে, সেই ফোরামে বসে কথা বলতে পারতাম। এবং এট দি লাস্ট আমাদের 14 দলের প্রধান নেতা হলেন পার্টি প্রধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গিয়ে উনি একা বাইলেটারালি বলতে পারতেন যে এই ঘটনাগুলো ঘটছে, তো নির্বাচনী রাজনীতি ক্ষতি হবে, এটা বলতে পারতেন। তাহলে এটা ইন্টারনালি আমরা এটাকে রিফার করতে পারতাম। কিন্তু এখন তো সবাই শুনে ফেললো, এখন বিএনপি হাসে, বিএনপি মনে করতেছে যে এই বুঝে তাদের কি বললো যে মধুচন্দ্রী মায় কি ফাটল ধরেছে না কি বললো, তারা হাসছে। তাদের হাসিটা হাসতে পারতাম, এবং আপনিও কিন্তু এই ইস্যুতে আমাদের সাথে কথা বলতে পারতেন না। আর ঐক্যটা হচ্ছে আপনার 7ই নভেম্বর, তখন তো ইনোভার আরো বয়স কম ছিল, তখন ইয়াং ছিলেন, তাই না? তখনকার প্রেক্ষাপটে যা বলতে পেরেছেন, আজকের এই পরিণত বয়সে এসে একই স্টাইলে বলাটা কিন্তু সমীচীন না। 7ই নভেম্বরের তাদের কাছে যেটা বিপ্লব, আমাদের কাছে কিন্তু সেটা বিপ্লব না। 7ই নভেম্বরের সেই ঘটনা প্রবাহ যদি তখন তো আপনি জানেন, স্যারও জানেন, আমরাও দেখেছি, তাই না? সেদিনের বিষয়টা হচ্ছে পাল্টাপাল্টি, খালেদ মোশাররফ না জিয়াউর রহমান, ওদের মধ্যে পাল্টাপাল্টি বিষয় ছিল। তারপরে খালেদ মোশাররফকে কিন্তু আইডেন্টিফাই করা হলো বাকশালী হিসাবে, তাকে চিহ্নিত করা হলো ভারতের চর হিসাবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ওনারা কিন্তু ওই জায়গায় শরিক হয়েছিলেন। অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন, অ্যান্টি বাকশাল ক্যাম্পেইন, এটা অতীতের কথাগুলো আনতে হয়, অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। জাসদ যে স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, জাসদ কি আজকে সেই জায়গায় আছে? জাসদ তো টুকরো হয়ে যাচ্ছে, ভাঙতে ভাঙতে তারাই তো ছুটে হয়ে আসছে। সুতরাং উনিরাও আজকে বলে ফেলেছেন অন দি স্পট দি মোমেন্ট, আমরা এটাকে নিয়ে আর বেশি বাড়াতে চাই না, এখানে ইতি টানতে চাই, আমাদের ঐক্য আছে, ঐক্য থাকবে। ইউনিভাই দেখবেন যে দুধের মিটিং এসে বললেন যে এটা আসলে আমার একটু কিঞ্চিত ভুল হয়ে গেছে। যাও, এখন প্রশ্ন হচ্ছে যে আগামী নির্বাচনকে সামনে রেখে ইউনিভাইকেও বলবো, জাসদের বাইরে বলবো, সকল পক্ষকে বলবো যে আমাদের সবচেয়ে বিশদর সাপ হচ্ছে আপনার সাম্প্রদায়িকতা, অপশক্তি, যেটা স্যার বললেন। রংপুরে দেখেন যার কথা বললো, কি নাম কি বললেন আপনি, এই যে টিটু রায়, টিটু রায় আজকে এসপি, আমি স্টেটমেন্ট শুনলাম টেলিভিশনে, এসপি বলছে যে টিটু রায় তো দল পর্যন্ত একাতেই নাই। সে ফেসবুকে কিভাবে ফেসবুক আইডিটা খোলা হয়েছে 3 মাস আগে, এবং এটা ওইখান থেকে। আচ্ছা, এটা একইভাবে ঘটনা কিন্তু মনে আছে আপনার বাংলাবাড়িয়া নাম দিয়েছে তার মোহাম্মদ টিটু, একই ধরনের ঘটনা বলছে বাংলাবাড়িয়াতে। কিন্তু সুতরাং এখন কনস্পিরেসি বক্তব্য কিন্তু এই কথা বলেছেন যে কনস্পিরেসি চলছে এবং খালেদা জিয়া কনস্পিরেসি করছে, এবং তার কাছ থেকে দেশকে মুক্ত করতে হলে শেখ হাসিনার বিকল্প নাই, এই কথাটাই তিনি বলেছেন। তিনি বলছেন শেখ হাসিনা আমাদের নেতা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই কথাটাকে আর বড় না করে এখানে ইতি হয়ে যাক, এখানে এটা শেষ হয়ে যাক। আমাদের ঐক্যকে আরো সংহত করতে হবে, ঐক্যকে আরো শক্তিশালী করতে হবে, এবং সামনে আমাদের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ঢঙে রাজনীতি করতে হবে, নির্বাচনী ঢঙে কথা বলতে হবে। ভোটারদেরকে আপনার যদি কনভিন্স করতে হয়, নির্বাচনী ঢঙে কথা না বললে, বিপ্লবী ঢঙে কথা বললে নির্বাচনী রাজনীতি হয় না। কথাটা বলছেন। আমাদের সাথে আরেকজন দর্শক আছে ফোনে, আমরা ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি আয়ুব আলী খান বলছিলাম গলন্দ বাস স্ট্যান্ড থেকে। আমি আওয়ামী লীগের লিডার, আমার পছন্দের মানুষ থেকে প্রশ্ন করতে চাচ্ছি, ইনুস সাহেব যেভাবে লাগামহীন ভাবে কথা বলছে, আমার প্রশ্ন হচ্ছে নৌকা নির্বাচন করলে ওনার কি জামানত বাজেয়াপ্ত হবে না হবে না? এবং উনি আরো কথা বলেছেন বেগম জিয়া জায়গা হবে কাশিমপুর কারাগারে, এই কথা বলতে পারেন কিনা? সাহস আছেন, আমি জানতে চাই আপনার মাধ্যমে, আপনি বলবেন আশা করি। আমি ইতিমধ্যে অনেক কথা বলে ফেলেছি, আমি আমার ভাষায় বলেছি, আমার বডি ল্যাঙ্গুয়েজে সব কথাই আছে।
আমার বক্তব্যে সব কথাই আছে। আপনি যেভাবে স্ট্রেটলি বলেছেন, আমি একটু রবীন্দ্রনাথের সুরে বললাম, আপনি নজরুলগীতির সুরে বললেন, এই সুরে পার্থক্য। আমি আমার যা বলা বলেছি, এবং এই ঘটনাটাকে আমরা একানে ইতি করতে চাই, কারণ আমাদের ঐক্যকে ধরে রাখতে হবে এবং এই ঐক্যকে আরো বৃহৎ ঐক্য করতে হবে। অসাম্প্রদায়িক শক্তির বৃহত্তর ঐক্যকে আরো বিল্ড আপ করতে হবে। প্রয়োজনে আদার্স অন্যরা যারা আমাদের বাইরে আছে তাদেরকে আমরা চেষ্টা করবো আমাদের কাছে আনার জন্য, যাতে অসাম্প্রদায়িক শক্তি ঐক্যরা সুদৃঢ় হলেই বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তি দুর্বল হবে এবং আগামী নির্বাচনে আমরা আবার ক্ষমতায় আসতে পারবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই বিষয়ে আমাদেরকেও, আমরা যারা আমরা আওয়ামী লীগ করি, আমাদেরকে কম বেশি সংযত তো হতেই হবে, কিছুটা স্যাক্রিফাইস করতেই হবে। আমরা সংযত আচরণ সবার ক্ষেত্রেই করতে হবে। 14 দল, 14 পার্টি, 14 নেতা আছে, এক বাপের 10 5 ছেলে থাকে, তাদের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকে। এটা 14 দলের মধ্যে অনেক মতাদর্শ পার্থক্য, তারপরে এই ঐক্যটাকে ধরে রেখে আরো গ্রেটার ইউনিটির দিকে আমাদের এগিয়ে যেতে হবে। সেই জন্য আমাদেরকে কেউ হুমকিগিরি কথা বলে চলবে না, সেন্টিমেন্টালি কথা বলে চলবে না, বাস্তবতাকে মেনে আমাকে এগিয়ে যেতে হবে। জাসদের সাথে দিন আমাদের লড়াই হয়েছে না, হ্যাঁ, সেই জাসদ আজকে আমার বন্ধু হয়েছে। সেদিন সিপিবি ছিল আমার বন্ধু, সে আজকে আমার কাছে নাই, জাসদ আজকে আমার কাছে আছে। এটি হচ্ছে রাজনীতির প্রেক্ষাপট, রাজনীতি বদলে গেছে। একদিন এই সিপিবির জন্যই আমরা মহা ঐক্য করেছিলাম, মনে হয় স্বাধীনতার পরে বন্ধুত্ব করেছিলেন। সেই সিপিবি কোথায়? সিপিবি এখন বাইরে আছে, তার বক্তব্য মনে হয় সে আমাদের সাথে নাই। তার কিছু কিছু বক্তব্য বিএনপির পক্ষেও চলে যায়, জামাতের পক্ষেও চলে যায়। আওয়ামী লীগকে অপোজ করা মানেই কিন্তু এখানে বিএনপি শক্তিশালী হবে, আওয়ামী লীগকে অপোজ করা মানেই হচ্ছে জামাত ইসলাম শক্তিশালী হবে। সে কথা তারা বোঝে না। তারা মাঝে মাঝে চিন্তা করে তারা বিকল্প শক্তি গড়ে তুলবে, বাম, সেটা তারা পারছে না। তারা বিকল্প শক্তি গড়তে পারতো, তাহলে তো আমরা অন্ততপক্ষে বিএনপি যে আমাদের জায়গায় একটা ভালো শক্তি আসতো, তাই তো আমরা বলতে পারতাম, তাই না বলতাম। তারা সে পারছে না। সুতরাং সে কথা না বলে আজকে ভাই যেটা বলছেন আপনি, আমি জানি আপনারা কষ্ট পান ইউবার এই সমস্ত কথাবার্তায়, যে আমাদের মনে কষ্ট আসে যে ইউবার কেন কথাগুলো বলতে চান। বলতে বলে আমার কর্মীরা সেন্টিমেন্টাল হয়, আমাদের পার্টি নেতারা সেন্টিমেন্টাল হয়। কাদের ভাইকে কাছে কথা বলতে হয়েছে, না হলে কথা বলতে হতো না। তো ইউবাইকে অনুরোধ করবো, জাসদের নেতৃবৃন্দকে অনুরোধ করবো, অ্যাডমিট দ্য রিয়ালিটি এবং মূল জায়গায় ফিরে আসুন, সংযত হন, সংযত হন, সংযত হন। ধন্যবাদ স্যার। আবার আপনার কাছে আসবো। এই যে সাম্প্রদায়িক শক্তির কথা আবার বলছিলাম, যে ঘটনাটা রংপুরের গঙ্গাচড়ায় ঘটলো, এর আগে আমরা নাসিরনগরে একই কায়দায় দেখেছি, দেখেছি। তো এখন কথা হচ্ছে যে এই ঘটনাটি কিন্তু গত 5 দিন ধরে ঘটছে, মানে এই গুজবটা ছড়ানো হচ্ছে এবং উস্কানি ছড়ানো হচ্ছে 5 দিন ধরে। প্রশাসন নির্বিকার ছিল, মানে নাসিরনগরের ঘটনা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। প্রশাসন নির্বিকার ছিল এবং এই ধরনের জামাত শিবির তো তৎপর হয়ে বসেই আছে যে কখন কোথায় কি ঘটাতে পারে। তো এটা আপনি কি বলবেন? প্রশাসনের ব্যর্থতা তো বলতেই হয়। অবশ্যই। আমি আপনার এই প্রসঙ্গে আসবার আগে আগের প্রসঙ্গের একটু লেজ আছে, লেজটুকু একটু ছেড়ে দিই আগে। আমি সবসময় মনে করি, আমার কথাটা শেষ হয়েছিল এভাবে যে রাজনীতির বচনে একটু সমস্যা হয়ে যাচ্ছে আজকাল। বচ বাংলায় প্রবচন আছে, কথা যে মধুর আমি যদি কইতে জানি। আবার আরেকটা প্রবচন আছে, কথায় হাতি পায়, কথা বলতে পারলে হাতি পাওয়া যায়। আবার কথায় হাতের পায়ে, কথা যদি বেঠিক বলেন তো হাতের পায়ের তলায়। এই ব্যাপার, এই দুটো প্রবচনই সবিনয় বলছি রাজনীতিবিদদের মনে রাখা দরকার। তাদের কথা অনেক বেশি বলতে হয়, তাদের পেশার কারণে, প্রয়োজনে, কিন্তু কথা বলতে গিয়ে এমন কথা বলবেন না যা আত্মঘাতী হবে, অনেক সমস্যা হবে। তার কারণ হচ্ছে আপনি সংকটের কথা বলেছেন, আমি সম্পূর্ণ একমত। এই সংকট কালে মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল শক্তির ঐক্য দরকার। এর মধ্যে কোনো ভাঙন ধরানোর বা উদ্দেশ্যমূলক ভাবে কোনো উস্কানিমূলক কোন বক্তব্য কারোই দেওয়া উচিত না। আপনি যেটা বলছিলেন যে স্থানীয় একজন আওয়ামী লীগ নেতার বক্তব্য, সেটাও অনুচিত হয়েছে আমি মনে করি। আবার সেদিন পটভূমির কথা আমি বলেছি। আবার তার প্রতি উত্তরে স্থানীয়ভাবেই একেবারে প্রকাশ্যে আমাদের মাননীয় তথ্যমন্ত্রী, তিনি মনে রাখতে হবে তিনি একজন কোন পর্যায়ের নেতা নন, তিনি জাতীয় পর্যায়ের একজন মন্ত্রী। সেই মন্ত্রী যখন, তাও তথ্যমন্ত্রী, যা বলছেন তার প্রতিটি কথার গুরুত্ব আছে। তো সেই জন্য আমি মনে করি যে আমরা এই সংকটকালে
যে যার অবস্থান থেকে অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে প্রগতিশীল শক্তি, এই এই শিবিরে যারা আছেন তাদেরকে একটু সচেতন দায়িত্বশীল হওয়া উচিত বলে আমি মনে করি। আমি দুপক্ষকেই বলছি, কারণ আমাদের প্রয়োজনটা আগে, সামনে নির্বাচন। অনেক ওই যে 14,000 বছর থাকতে হবে, হ্যাঁ এ কথাটা যদি বাচনেই উচ্ছ্বাসে বলে থাকেন ভালো, কিন্তু সেটা অর্থটা যেন আপনি অন্তরে গ্রহণ করুন, সেটা বড় কথা। এবার আপনার প্রসঙ্গে আসি। বাংলাদেশের জন্ম হয়েছিল অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে। এটা তো বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেলাম আর কি, কারণ আমার যে 72 সংবিধান অসাম্প্রদায়িকতার একটা উজ্জ্বল দলিল ছিল আর কি। 75 পরে সাম্প্রদায়িকতা যাদেরকে পরাজিত করতে পারেন 71 তারা মাথা তুলে দাঁড়ালো রাষ্ট্রীয় পোষকতায়। 2001-এ রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হয়ে গেল তারা। তো কাজে তাদেরকে কিন্তু দুধ কলা দিয়ে পুষে অনেক বড় করেছে, অনেক শক্তিশালী করেছে, আমাদের মধ্যে রাজনীতির একটি অংশ। যদি তারা মনে করেন এটা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য, আমার করার কিছু নাই, এটা ইতিহাসের উপাত্ত। ইতিহাস বলে দিচ্ছে যে এই সাম্প্রদায়িক শক্তি কি করে ক্রমাগত শক্তি সঞ্চয় করেছে। এখন সমস্যাটা হয়ে গেছে যে কিছুদিন আগেও আমরা কাগজে দেখেছি যে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতৃত্ব, কাগজে ছবিও দেখেছি, যে জামাতের নেতাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে। এটি একটি বড় রকমের কৌশলগত ভ্রান্তি আমি মনে করি। রাজনৈতিক প্রয়োজনে রাজনৈতিক শুভঙ্করের হিসেবটা ঠিক রাখবার জন্য মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আপনি পোষকতা দেবেন, এটা আমি মানতে নারাজ, এবং এটা কেন্দ্রীয়ভাবে এটি একটু মোকাবেলা করা উচিত বলে আমি মনে করি। এবং জামাতকে কোনোভাবেই কোনো জায়গা কোথাও ছাড় দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। তো এখন রামুর ঘটনায় আমরা যে সমস্ত সংবাদ প্রতিবেদন পেয়েছি, সেখানে কিন্তু দেখেছি রামু গোবিন্দগঞ্জ তো নাসিরনগর, এই 3টি ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে জামাত যখন যেমন আছে, জামাতের সঙ্গে স্থানীয় পর্যায়ে বিএনপি আওয়ামী লীগ সবাই মিশে গেছে, মূল অংশ কিন্তু জামাত। যেমন রংপুরে এই ঘটনা, সাম্প্রতিক ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসন বলছে যে জামাত শিবিরের লোকজন বেশি, কিন্তু তোমরা এতদিন কি করলে? আপনি যে প্রসঙ্গ তুলেছিলেন, এটা কিন্তু আমাদেরও প্রশ্ন যে এতদিন তোমরা কি করছে। এখন কথা হচ্ছে এমন একটি ঘটনা ঘটবে, সেটা তাহলে স্থানীয় পর্যায়ে কোনো গোয়েন্দা তথ্য তোমাদের কাছে ছিল না, তাহলে কেন আছো তোমরা আর কি? সরকার তো কেন্দ্রে বসে সব দিকে নজর রাখতে পারবে না, তোমাদেরকে রাখাই হয়েছে সরকারের অংশ হিসেবে, অঙ্গ হিসেবে প্রতিটি স্থানে আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, আর ঘটনা ঘটবার পর তড়িঘড়ি নানান কিছু উদ্যোগ, এটা অবশ্যই একটি ব্যর্থতা বলে আমি মনে করি আর কি। এই ব্যর্থতা দৃষ্টান্ত বাড়তে দেওয়া উচিত নয়। আমার দেশে কারণ সামনে নির্বাচন, অনেক কিছু অঘটন ঘটবে আমরা জানি, কিন্তু প্রস্তুত থাকতে হবে, সচেতন থাকতে হবে। এটা শুধু প্রশাসনিক ভাবে নয়, সামাজিক ভাবে সচেতন থাকতে হবে। যে রাজনৈতিক শক্তি আজকে ক্ষমতায় আছে, তাদেরকেও কিন্তু সামাজিক ভাবে অত্যন্ত সচেতন থাকতে হবে বাংলাদেশের অসাম্প্রদায়িক চরিত্রটিকে রক্ষা করবার জন্য। সারা বিশ্বের কাছে আমি হেঁট হতে চাই না। 71 মাথা তুলে দাঁড়িয়েছিলাম, আজকে সেইভাবে মাথা তুলে দাঁড়াতে চাই আর কি। মাথাটা তোলা অবস্থায়, সোজা অবস্থায় রাখতে চাই আমরা। ধন্যবাদ স্যার। আমি হোসেন আক্তার আবার আপনার কাছে আসবো। আমি যদি একটু এই 75-এ ফিরে যাই, 75-এর 7ই নভেম্বর যেই অভ্যুত্থানটি আপনারা করেছিলেন, খুবই দুর্বল এবং এটি কাঁচা কাজ ছিল বলতে গেলে, এবং কর্নেল তাহেরের নেতৃত্বে ওটা হয়েছিল, জাসুদ এর পেছনে ছিল, এবং জিয়াউর রহমানকে আপনারা ছাড়িয়ে এনেছেন এবং মুক্ত করেছেন, জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছেন, এবং পরিণামে কর্নেল তাহেরকে, একজন বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহের, তাকে তো তার জীবন দিতেই হলো, এবং পুরো জাতিকে কিন্তু মানে তার মাসুল এখনো দিতে হচ্ছে। এবং
তখন যে বঙ্গবন্ধুর অনেকেই অভিযোগ করেন, আওয়ামী লীগ দলের নেতা অভিযোগ করেছেন এর মধ্যেই, যে বঙ্গবন্ধু হত্যার যে পটভূমি সৃষ্টির জন্য জাসদ দায়ী ছিল। তা আপনি ওই ঐতিহাসিক ভুলের ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ। জাসদ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা সবাই আওয়ামী লীগ ছিলাম, আমি নিজেও তখন আওয়ামী লীগ করতাম সরাসরি। জাসদ জন্ম যখন হলো তখন একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে জাসদটা প্রতিষ্ঠিত হয়। আমি এত বৃহৎ প্রেক্ষাপটে আমি যাব না। আমরা তখন আন্দোলন করেছি, তখন একটা নির্দিষ্ট ইস্যুর উপর। বঙ্গবন্ধুকে আমরা আহ্বান করেছিলাম আপনি জাতীয় সরকার গঠন করেন। তখন উনি ওনার দৃষ্টিতে, ওনার কৌশলে, ওনার চিন্তা ভাবনা তিনি জাতীয় সরকার করেননি। এরপরে আমরা জাসদ করি। আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করছিলাম তখন। এই গণতান্ত্রিক আন্দোলনের এক পর্যায়ে 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তার আগে কিন্তু গণবাহিনী গঠন করেছিলেন। জি হ্যাঁ, তার আগে এর আগে 74-এর দিকে তখন সেই সরকার, তৎকালীন সরকার জাসদকে মানে বেআইনি ঘোষণা করেন। জাসদকে বেআইনি ঘোষণা জাসদকে যখন বেআইনি ঘোষণা করেন তখন জাসদ ব্যান করেনি। না, মানে যখন বাকশাল হওয়ার আগে নয়, বাকশাল বেআইনি ঘোষণা হওয়ার পরেই, বাকশাল হওয়ার পর তখনই আমরা গণবাহিনী করি। এটা আক্তার ভাই একটু শঙ্কা দিয়ে আপনি অ্যাড করি। আপনারা যেটা চেয়েছিলেন 72-এ বঙ্গবন্ধুর আহ্বান জানিয়েছিলেন যে ঐক্যবদ্ধভাবে করার জন্য, জাতীয় ঐক্যের একটা গভর্নমেন্ট, বঙ্গবন্ধু সে আপনাদের প্রতিটি করলেন বাকশাল করে। জি জি ঠিক আছে, হ্যাঁ ঠিক বলেছেন, একদম আপনি কারেক্ট কথা বলেছেন যে বঙ্গবন্ধু বাকশাল করলেন, কিন্তু যারা দাবিটা তুলেছিল তখন তাদেরকে আর সাথে রাখেন নাই বঙ্গবন্ধু। তাদেরকে গণবাহিনী গঠিত হয়েছিল বাকশাল গঠন। আমি ইতিহাসটা জানি, মানে গণবাহিনী হয়েছে বাকশাল হওয়ার পর, মানে জাসদ ব্যান্ড হওয়ার পর। যাও, এই অবস্থায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর হত্যাটা যদি আমরা মনে করি ডালিম একটা সেনাবাহিনীর একটা কর্মকর্তা বা ফারুক একটা কর্মকর্তা, তাদের নেতৃত্বে হয়েছে শুধু, আমি এটা নিশ্চয়ই আমরা কেউ বিশ্বাস করবো না। এটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র এবং কিছু দেশীয় লোকের যৌথ প্রচেষ্টায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এটা আন্তর্জাতিক অবস্থানটাই ছিল এখানে মূল ভূমিকা। জিয়াউর রহমান ছিলেন বলে আপনারা মনে করেন? জিয়াউর রহমান ছিলেন, জিয়াউর জানতেন সব। তো সেই আমি বলি স্যার, জিয়াউর রহমান সব জানতেন। আচ্ছা, এখন বঙ্গবন্ধু হত্যা হলো। হত্যা হওয়ার পর ক্ষমতায় কারা গেল, বেনিফিশিয়ারি কারা? এটা মোস্তাকের নেতৃত্বে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ গিয়ে মোস্তাকের পাশে দাঁড়িয়ে তারা সরকার গঠন করে, এবং তখন ডালিম সহ অন্যান্য যারা ফারুক টারুক সব সহ এটা তারা বেনিফিশিয়ারি নেয়। তারপর আমাদের দেশের মহান 4 নেতা তাদেরকে জেলখানায় নিহত হন। এরপরে দেশের যে প্রেক্ষাপট দ্রুত চেঞ্জ হতে লাগলো। আপনার মনে আছে, এই রাস্তার বাম পাশে এক গ্রুপ সেনাবাহিনী আর্মস নিয়ে বসে আছে, বাম পাশে আরেকজন বসে আছে, ডান পাশে আরেকজন বসে আছে, এইরকম অবস্থা চলছে। এর মধ্যে খালেদ মোশাররফ সাহেব আরেকটা বিপ্লব অভ্যুত্থান করলেন। সে অভ্যুত্থান করতে গিয়ে উনি তিনিও ব্যর্থ হন মূলত, এবং ওনাকে যারা হত্যা করে তখন আমরা সবাই জানি ওনাকে কে হত্যা করেছে। এই জিয়াউর রহমানের এবং তাদের লোকজনরাই গিয়ে তাকে হত্যা করেছে। এবং নিশ্চয়ই আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, বঙ্গবন্ধু হত্যার পর 15 তারিখের পর 16 কি 17 তারিখ জাসদ একটা বিবৃতি দিয়েছিল যে এই সামরিক বাহিনী দেশে থাকতে পারে না, বঙ্গবন্ধু হত্যা এটা একটা মানে আমরা মানি না, এটা মানে এটা বিচার চাই, এই ব্যাপারে একটা বিবৃতি ছিল। এবং 17 তারিখে জাসদ ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মিছিল হয়, এবং সেখানে এই বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করা হয়, এবং সেনাবাহিনীকে 17 তারিখে জি স্যার 17 তারিখে একটা মিছিল হয় জাসদ ছাত্রলীগের বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে। সেদিন আমরা কিন্তু
তৎকালীন আওয়ামী লীগ নেতাদের সাথে আমরা বহু যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওনাদেরকে আমরা মানে আমরা আসলে পাইনি। এবং তখন অনেক কয়েকজন বামপন্থী নেতাদের সাথে আমরা কাজী জাফর, মেনন এদের সাথে আমরা কত শুনে বলুন তো? 75 সালে 75 সালে বঙ্গবন্ধু হত্যার পর। বঙ্গবন্ধু হত্যার পরে আপনার প্রতিবাদ করেছেন ঢাকা ইউনিভার্সিটি? এটা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের রেকর্ড আছে, রেকর্ড দেখলে জাসদ করেছে? জি, জাসদ ছাত্রলীগ, ছাত্রলীগ ডকুমেন্ট আমাদের কাছে। ডকুমেন্ট না থাকলে আপনি আমার অনেক যারা জানেন স্যার বলে জানেন তো বলেন, না থাকলে এটা মানে যেটা হয়েছে ওনার হয়তো মনে না, এটা হয়েছে জাতীয় চার নেতাকে হত্যার পরে আমাদের তখন ছাত্রলীগ ছাত্র ইউনিয়নের আমাদের একটা ঐক্য ছিল না, তখন তারা যে মিছিলটা করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, মিছিলটা শুরু করে 32 নম্বর এসেছে। আচ্ছা যাও, এইটা হ্যাঁ 17 তারিখে একটা জাসদ ছাত্রলীগের উদ্যোগে একটা মিছিল হয় এই সামরিক আইনের এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে। আমরা কিন্তু আন্দোলন করেছিলাম কোথায় করেছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছিল। রেকর্ড ইতিহাস আছে। আচ্ছা, ইতিহাস আছে এটা। তো এরকম আমারও মনে পড়ে না, এরকম হয়। তো এরপরে এই ঘটনাগুলি, খালেদ মোশাররফের সাথে ঘটনাগুলি, এরপরে জাসদের একটা জানান গণবাহিনী ছিল একটা, এবং সৈনিক সংস্থা ছিল কর্নেল তাহেরের নেতৃত্বে। উনি বহু আগের থেকে, এর পূর্বে বহু আগের থেকে উনি সৈনিক বিরোধী একটা কাজ করছিলেন, বিপ্লবী সৈনিক সংস্থা। জি, দাবিতে। তখন দেশের এই পরিস্থিতিতে সেনাবাহিনীর ভিতরে সমস্যা, রাজনৈতিক দলগুলোর ভিতরে সমস্যা, এই পরিস্থিতিতে দেশকে একটা সুষ্ঠুভাবে আনার জন্য 7 নভেম্বর সৈনিক সংস্থা এবং গণবাহিনী এবং জাসদের উদ্যোগে একটা অভ্যুত্থান হতো। সেই অভ্যুত্থানটায় আমরা অংশগ্রহণ করেছিলাম। আমাদের তখন দুর্বল নেতৃত্ব যদি বলেন, হ্যাঁ এটা হতে পারে, কিন্তু তখন জিয়াউর রহমান এর ভিতরে প্রতি বিপ্লব করে ফেলে। এই সুযোগটা তো আপনি তৈরি করে দিয়েছে। হতে পারে, কিছু মনে করবেন না, বলেন। আপনার এই শব্দ ব্যবহারে আমি একটু আপত্তি জানাচ্ছি। প্রতি বিপ্লব তার মানে আগেটা বিপ্লব হয়েছে, বিপ্লব কোনটাই হয়নি, রহমানেরটাও হয়নি, আপনাদেরটাও হয়নি। এটা দৃষ্টিভঙ্গি, যেটা হয়েছে হঠকারিত হয়েছে ইতিহাসের বিচারে। হ্যাঁ, আমরা বলি এটা বিপ্লব। আমরা 7 নম্বর একটা বিপ্লব শিখে যেমন তারা বিশ্বাস করা যায় ভুল ছিল, সেটা কি আপনারা এখন স্বীকার করেন? ভুল রাজনীতিতে যে কাজ করে তার ভুল হয়, আমাদের ভুল, যে ভুলের মানে কারণে পুরো জাতি মানে 50 বছর পিছিয়ে গিয়েছিল। এর আগে তো বঙ্গবন্ধু হত্যা হয়ে গেছেন, বঙ্গবন্ধু হত্যার জন্য একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমরা, এবং এরপরে 7 নভেম্বরের ঘটনা, বিপ্লব হয়েছিল। আমাদের সময় খুব কম, সংখ্যা বিশেষ করে এর ভিতরে ঘটনা এটা হয়েছে, এইভাবে গেল এটা। এখানে কিন্তু আমি কিছু মনে করবেন না, আমি তো আবার মাস্টারি করি, তো আমাদের প্রতিটি শব্দ ব্যবহারে একটু সচেতন থাকতে। বিপ্লবের মানেটা কি? যদি একটি সমাজে কোন ঘটনার ঘনঘটার মধ্য দিয়ে আর্থসামাজিক মৌলিক পরিবর্তন, সেই ঘটনাটাকে আমি বিপ্লব বলবো। এমন কিছু ঘটেছিল বাংলাদেশে আপনার 7 নভেম্বরের পরে। আমরা বিপ্লব করার চেষ্টা করেছি, কিন্তু সেক্ষেত্রে বিপ্লবটা আমাদের ব্যর্থ হয়ে গেছে। বিপ্লবটা হয়নি, স্বাভাবিক বিপ্লব হয়ে গেছে, প্রতি বিপ্লব হয়ে গেছে। আমি বললাম স্যার, আমরা বিপ্লব করার আপনার বক্তব্য শেষ করেন। তো এই 7 নভেম্বরের ঘটনা এটা। এরপরে যেটা বলতে চাই, 90 নির্বাচনের এরশাদের পতনের পর যখন প্রথম নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো। তখন একটা ঘটনার কারণে ইনি ভাই ভেড়ামারা মিরপুরে যে নির্বাচন করেছেন, সেই নির্বাচন স্থগিত হলো, পরবর্তী নির্বাচন হয়েছে। আমরা সেদিকে আর যাবো না, আমরা তাহলে আলোচনা আমাদের সময় সংক্ষিপ্ত। আমাদের সঙ্গে আপনি যদি সংক্ষেপে 2 মিনিটের মধ্যে কিছু বলেন। আমি একটু স্যার একটু বলি। আমি 96,000 ভোট পেয়েছিলেন ইনি সাহেব। আচ্ছা, এখন এবং তারপরে সেখানে সিট পাই বিএনপি। কথা হলো যে একা নির্বাচন করবো, যে আপনারা কম ভোট পান না, সেটাই আপনি বলতে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এই জাসদের অতীত নিয়ে কথা বললে তো অনেক কথা হয়ে যাবে, সুতরাং ঐক্যের ক্ষেত্রে আরেকটু বাধা হয়ে যেতে পারে। কাজে আমরা একসময় শুনতাম যে অলওয়েজ স্পিক দি ট্রুথ। স্যার,
এই যে ছোটবেলাতে পড়ে আসছি সদা সত্য কথা বলিবে, কিন্তু এখন আমার মনে হচ্ছে না সবসময় সত্য কথা বলবে না, কোনো কোনো সময় সত্য কথা কিছুটা সাইড রাখবে। সত্য কথা সবসময় বলতে গেলে বন্ধু বেজার হতে পারে, আবার বন্ধুত্বের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আমরা যেহেতু 14 দলের ঝুঁটে আছি, ঐক্যে আছি, এই ঐক্যটাকে আরো সংহত করার জন্য অতীতের অনেক সত্য কথা বলা যাবে না। সুতরাং সেই জায়গায় আমরা যাচ্ছি না। জাসদের উত্থান, জাসদের ভূমিকা কি, এইগুলো বলতে গেলে আবার কিন্তু আমাদের রিলেশনশিপে তিক্ততা আসবে। সুতরাং ওই জায়গাটা আমরা সাব সাইড রাখি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের, আপনি যারা জানতে চেয়েছেন, এই যে আজকে ইউনিবাড়ির কথা বলার কারণে জাসদ ইস্যু চলে আসলো, অন্য সময় অন্য বেশি কথা বলতে পারতাম। আজকে বাংলাদেশে কালকে বিএনপি একটা জনসভা করতে যাচ্ছে, এটা বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতির একটি প্রকৃষ্ট উদাহরণ। কালকে কথাই বলবো, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে যারা বলতো যে উনি গভর্নমেন্ট গণতান্ত্রিক না, কালকে কি বলবে? কালকে তো তাকে বলতে হবে যে এটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট এবং ডেমোক্রেসিতে আছে বাংলাদেশে, ন্যাশনাল ইন্টারন্যাশনালি কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে। ধন্যবাদ। আমি একটু স্যারের কাছে আসি। জি থ্যাংক ইউ স্যার, আপনি কিছু যদি বলার থেকে, আমাদের আর 2-3 মিনিট সময় পাবো। বেশি সমানে আপনি সেটা বলবেন আর কি। আমার একটি কথা যে দেখুন, ইতিহাসের বিচারে অতীত অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনীতির বিচারেও তাই। তবে এ কথা কোনো ভুলে গেলে চলবে না যে বর্তমানের প্রেক্ষাপটে আওয়ামী লীগ, জাসদ মিত্র এককালে পারস্পরিক শত্রু ছিল, কিন্তু এই মৈত্রীটাকে তার ধরে রাখতে হবে দেশ, জনগণ, মুক্তিযুদ্ধের সাথে। সেই ভেবে উভয় দলেরই কথা এবং কাজ মানিয়ে চলতে হবে বলে আমার কাছে মনে হয়। কারণ আমি শুরুতেই বলেছি, আপনি যেমন ইঙ্গিত করেছেন, সংকটকালে ঐক্য চাই। তাদের ঐক্য, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের মধ্যে তো ঐক্য হয় না আর কি, কৌশলগত কোনো বন্ধন হতে পারে, ঐক্য হয় না। কিন্তু এখানে ঐক্যটা যখন তৈরি হয়েছে সেটা ধরে রাখতে হবে। দলখিল্যতা বা হটকারিতা সেটা নষ্ট করা উচিত না বলে আমি মনে করি। ধন্যবাদ। আমাদের আর বেশি সময় নেই। আপনি কি 1 মিনিটের মধ্যে কিছু বলতে চান? কথা হলো যে এই মুহূর্তে আমাদের সমস্যা সামনে নির্বাচন। আমরা আশা করি বিএনপি নির্বাচনে আসবেন, এবং আমরা লক্ষ্য করছি বিএনপি কিন্তু এখনো জামাত শিবিরকে ছাড়ে নাই। ওরা জামাত শিবিরকে নিয়েই আছে। এবার তারা জামাত শিবিরকে নিয়ে নির্বাচন করবে হয়তো, নামে না জামাত তো বিএনপির সাথে। এই মুহূর্তে 14 দলের ঐক্যকে অবশ্যই ধরে রাখতে হবে এবং আমাদের সামনের পথে এগিয়ে যেতে হবে। আপনি সেটাই বলবেন। হ্যাঁ, আপনি শেষে আমরা তো বলছি যে এটা বোধ হয় হুচিমিনির কথা, ইউনিটি গ্রেটার ইউনিটি, সাকসেস গ্রেটার সাকসেস। কাজে আজকে ইউনিটি আরো গ্রেটার ইউনিটি হোক, আমাদের আগামী দিনে আমরা সেই সাকসেস আনবো। বাংলাদেশ হবে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ। জাসদের ভুল থেকে তারা শিক্ষা গ্রহণ করবে, এটাও আমি আশা। সবাই ভুল থেকে শিক্ষা গ্রহণ করবে। আমি একটা কিন্তু বলতে চাই যে রোহিঙ্গা সমস্যা, এটা রোহিঙ্গা সমস্যা নিয়ে যাই বলছে সম্পূর্ণ মিথ্যাবাদী কথা বলছে, মিথ্যা কথা। আমরা এখন সেই সমস্যা জানি, আমরা জানি রোহিঙ্গা সমস্যা আলোচনা হবে। আজকের সময় নেই আমাদের, অনেক সমস্যা বাংলাদেশে। স্যার তো প্রথমেই বললেন রোহিঙ্গা সমস্যা, প্রধান বিচারপতির পদত্যাগ, এটা একটা সমস্যা, বিচার বিভাগীয় সমস্যা। তো সব সমস্যা মোকাবেলা করে আমার মনে হয় প্রগতিশীল শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এগিয়ে যাবে, এটাই আমরা প্রত্যাশা করি। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।